ভিজিটবারের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। তো আজকে আমরা জেনারেল সায়েন্সের একটা পার্ট নিয়ে আলোচনা করব। আমরা দেখেছি জেনারেল সায়েন্সটা কোনো পরীক্ষার ক্ষেত্রে কীরকম ভাইটাল রোল প্লে করে। তো জেনারেল সায়েন্সের মধ্যে তিনটে ভাগ আছে, একটা কি ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। তো আজকে আমার বিষয় হলো বায়োলজি। বায়োলজির আমরা বিভিন্ন জিনিস অর্থাৎ কি বায়োলজি নিয়ে আলোচনা করব। তো বায়োলজি নিয়ে আলোচনা করার সময় আমরা দেখব বায়োলজি কথাটা কোন শব্দ থেকে এসেছে। বায়োলজি কথাটা গ্রিক শব্দ থেকে বায়োলজি কথাটা এসেছে। গ্রিক শব্দে বায়োলজি কথাটার মানে হলো বায়োস যুক্ত লোগোস। গ্রিক শব্দে বায়োলজি কথাটার মানে হলো বায়োস যুক্ত লোগোস। এই বায়োস কথার অর্থ হলো লিভিং, আর লোগোস কথার অর্থ হলো টু স্টাডি। তাহলে কি লিভিং মানে সজীব বস্তু নিয়ে আলোচনা করাকে বলা হয় থাকে বায়োলজি। সজীব বস্তু নিয়ে আমরা বিজ্ঞানের যে শাখায় আলোচনা করি তাকে বলা হয় থাকে বায়োলজি। টু স্টাডি অফ দ্য লিভিং অর্গ্যান বা লিভিং থিংস, সেগুলোকে বলা হয় দিস ইজ কল্ড বায়োলজি। বায়োলজির এবার দেখো লিভিং অর্গ্যানের মধ্যে কোন বা লিভিং জিনিসের মধ্যে অর্থাৎ সজীব বস্তুর মধ্যে কী কী জিনিসগুলো থাকতে হবে, তবে আমরা সেটাকে লিভিং জিনিস বলবো। যেমন আমার সামনে একটা চেয়ার আছে, সেই চেয়ারটা, এই বোর্ডটা, এগুলোকে আমরা লিভিং বলবো? কেন বলবো না, তার একটা দেখো। হ্যাঁ, লিভিং থাকতে গেলে এক নম্বরে তাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রেসপিরেটরিতে অংশগ্রহণ করতে হবে। রেসপিরেশনে অংশগ্রহণ করতে হবে। রেসপিরেশন কি? শ্বাস প্রশ্বাস, অর্থাৎ কি শ্বাস প্রশ্বাসে যারা অংশগ্রহণ করবে তারা হচ্ছে লিভিং অর্গ্যান। যেমন চেয়ারটা পারে না, তো লিভিং অর্গ্যানের মধ্যে সে পড়বে না। 2 নম্বর কি? নিউট্রিশন মানে কি? পুষ্টিদ্রব্য, যে সমস্ত আমরা খাবার খাওয়া, আমার শক্তি পাওয়ার জন্য পুষ্টি পেয়ে থাকি, পুষ্টি জাতীয় কোনো খাবার খায়, পুষ্টি থেকে আমরা তো শক্তি পাই, সে নিউট্রিশন থাকতে হবে। 3 নম্বর ডাইজেশন কি? পাচন প্রক্রিয়া অংশগ্রহণ করতে হবে, পাচন প্রক্রিয়া। 4 নম্বর কি? 4 নম্বর গ্রোথ কি? দেখো আমরা ছোট থেকে বড় হয়ে উঠেছি, ছোট থেকে বড় হচ্ছে, তাহলে আমাদের গ্রোথ বা বৃদ্ধি হচ্ছে, কিন্তু একটা চেয়ার বলো, একটা টেবিল বলো, তার কোনো বৃদ্ধি নেই, অতএব কি সে একটা লিভিং অর্গ্যান নয়। 5 নম্বর কি থাকতে হবে? 5 নম্বর থেকে রিপ্রোডাকশন মানে কি? সমপ্রজাতির, অর্থাৎ কি একই প্রজাতির নতুন জীবের সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে। একই প্রজাতির রিপ্রোডাকশন মানে নতুন করে প্রজন্ম সৃষ্টি করার ক্ষমতা থাকতে হবে, সেটা হলো রিপ্রোডাকশন। 6 নম্বর কি? 6 নম্বর হলো এক্সক্রেশন মানেটা কি? এক্সক্রেশন মানে হলো যে বর্জ্য পদার্থকে আমরা দূর করে দিই, শরীর থেকে দূর করে দিই। তো এই সব কারণগুলো, অর্থাৎ কি রেসপিরেশন যেটা শোষণ প্রক্রিয়া, নিউট্রিশন মানে পুষ্টি, ডাইজেশন মানে পাচন প্রক্রিয়া, গ্রোথ মানে বৃদ্ধি, তারপর রিপ্রোডাকশন মানে হলো তোমার নতুন সমপ্রজাতির একটা নতুন বৈশিষ্ট্যের উদ্ভিদ বা একটা প্রাণীর সৃষ্টি করা। এক্সকারশন মানে দেহ থেকে বহিষ্কার করার একটা ক্ষমতা। এই 6টা জিনিস, অর্থাৎ কি এই 6টা জিনিস যেগুলোর মধ্যে আছে সেগুলোকে আমরা লিভিং অর্গান বলতে পারি, অর্থাৎ কি লিভিং কোনো বস্তু বলতে পারি, সজীব বস্তু বলতে পারি। তো দেখো এরপর লিভিং অর্গান, এই বায়োলজি কথাটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিল? বায়োলজি কথাটা প্রথম কোন বিজ্ঞানী বলেছিল? বিজ্ঞানী ল্যামার্ক অ্যান্ড থ্রিভিনিয়াস। বিজ্ঞানী ল্যামার্ক এবং থ্রিভিনিয়াস এই প্রথম এই বায়োলজি কথাটাকে বলেছিল। কত সালে? 1802 সালে ফার্স্ট বিজ্ঞানী ল্যামার্ক এবং থ্রিভিনিয়াস এই বায়োলজি কথাটাকে বলেছিল, যে বায়োলজি বলে একটা বিষয় আছে যেটা লিভিং অর্গান নিয়ে পড়াশোনা করা হয়। তো ল্যামার্ক এবং থ্রিভিনিয়াস। এরপর দেখো বায়োলজিকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা হলো জুওলজি কথার অর্থ কি? প্রাণীবিদ্যা।
অর্থাৎ কি যেখানে অ্যানিম্যাল বা কোনো হিউম্যান বডি নিয়ে, তাই প্রাণীবিদ্যা মানে প্রাণীদের নিয়ে, টু স্টাডি অ্যাবাউট অ্যানিম্যাল, তাকে সেই পার্টটাকে কি বলবো, জুওলজি। মানে বিজ্ঞানের যে শাখায় প্রাণীদের নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হয় জুওলজি। তাহলে বায়োলজিরই একটা ভাগ হলো জুওলজি। জুওলজির পর আসি বটানি। বটানি মানে কি, উদ্ভিদবিদ্যা। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদদের নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে বটানি। অর্থাৎ বিজ্ঞানের যে শাখায় তো উদ্ভিদদের বিভিন্ন রকমের তাদের সেল কীরকম আছে, তাদের শোষণ প্রক্রিয়া কীরকম, সেই সব নিয়ে আলোচনা করা হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে বটানি। আর একটা পার্ট আছে যেটা হলো মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি জিনিসটা কি, অর্থাৎ কি অণুবীক্ষণিক, যেগুলোকে আমরা নিজের চোখে দেখতে পাই না, অণুবীক্ষণিক সাহায্যে অতিরিক্ত সূক্ষ্ম যে জীবাণু থাকে, ব্যাকটেরিয়া থাকে, তাদের নিয়ে পড়াশোনা করা, তাদের নিয়ে যে বিজ্ঞানের একটা শাখা, সেটাকে বলবো মাইক্রোবায়োলজি। অর্থাৎ কি অণুবীক্ষণিক যে আমরা ভাইরাস পাচ্ছি, ব্যাকটেরিয়া পাচ্ছি, জীবাণু পাচ্ছি, তাদের নিয়ে যে পড়াশোনাটা থেকে এটা হচ্ছে মাইক্রোবায়োলজি। এরপর আসি জুওলজি। জুওলজি দেখো প্রাণীবিদ্যার জনক কাকে বলা থাকে, অর্থাৎ ফাদার অফ জুওলজি। ফাদার অফ জুওলজি কাকে বলা থাকে, যেরকম আমরা দেখেছি প্রত্যেকটা জিনিসের, যেমন হচ্ছে কেমিস্ট্রির ফাদার অফ কেমিস্ট্রি কাকে বলা থাকে, ল্যাভোসিয়ারকে বলা থাকে। তারপর আমরা জিওমেট্রির জনক কাকে বলা থাকে, ইউক্লিডকে বলা থাকে জিওমেট্রির জনক বলা থাকে। সেরকম ফাদার অফ জুওলজি বলা থাকে অ্যারিস্টটলকে। ফাদার অফ জুওলজি বলা থাকে অ্যারিস্টটলকে। অ্যারিস্টটলকে কেন ফাদার অফ জুওলজি বলছে, সে কি করেছিল, সে একটা বুক রচনা করেছিল, একটা বই রচনা করেছিল। তার বইটার নাম কি, কখনো কখনো এই বইটার নাম পরীক্ষাতে আসে। তার বইটির নাম ছিল দি হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া। তাহলে দ্য হিস্টোরিয়া অফ অ্যানিমেলিয়া, এই বইটার মাধ্যমে আমরা কী জানতে পারি, বিভিন্ন অ্যানিম্যাল, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য এবং তাদের শোষণ প্রক্রিয়া, ডাইজেশন, এইসব জিনিসগুলো আমরা এই বইটা থেকে জানতে পারি। এই বইটাতে আমরা যাবতীয় সমস্ত কিছু অ্যানিম্যালদের নিয়ে যাবতীয় জানতে পারি বলে একে বলা হয়ে থাকে ফাদার অফ জুওলজি। এবার আসে উদ্ভিদবিদ্যা। ফাদার অফ বটানি বলা থেকে থিওফ্রাস্টিসকে বলা থেকে ফাদার অফ বটানি। কেন বলা হয়ে থাকে, সেও একটা বুক রচনা করেছিল, একটা বই রচনা করেছিল। তার বইটার নাম কি ছিল, দি হিস্টোরিয়া অফ প্ল্যান্টেরিয়াম। এই বইটা রচনা করেছিল। এই বইটার মধ্যে আমরা কি জানতে পারি, এই বইটা থেকে আমরা বিভিন্ন উদ্ভিদের তাদের গঠন বৈশিষ্ট্য, তাদের ডাইজেশন হয় না উদ্ভিদের ক্ষেত্রে, তাদের রেসপিরেশন, সমস্ত কিছু জানতে পারি এই হিস্টোরি অফ প্ল্যান্টেরিয়াম বইটা থেকে, যেটা রচনা করেছিল থিওফ্রাস্টিস। তাই একে বলা থেকে ফাদার অফ বটানি। তো মাইক্রোবায়োলজি, এরপর আসে মাইক্রোবায়োলজি। ফাদার অফ মাইক্রোবায়োলজি কাকে বলা থাকে, ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা থাকে এ.ভি. লিউয়েনহক। ফাদার অফ মাইক্রোবায়োলজি বলা থাকে এ.ভি. লিউয়েনহককে বলা থাকে ফাদার অফ মাইক্রোবায়োলজি। তো ইনি কি করেছিলেন, ইনি প্রথমে ফার্স্ট মাইক্রোব নিয়ে তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছিল, তাদের বৈশিষ্ট্য দিয়েছিলেন, এই 4টে মাইক্রোব নিয়ে বৈশিষ্ট্য দিয়েছিলেন এ.ভি. লিউয়েনহক। এবং ইনি ফার্স্ট ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন। তাহলে ফার্স্ট ব্যাকটেরিয়া আবিষ্কার করেছিলেন এ.ভি. লিউয়েনহক, এবং তিনি 4 যে অণুবীক্ষণিক জীব, তার ব্যাকটেরিয়া, সেগুলো নিয়ে আলোচনা করেছিলেন বলে একে বলা থেকে ফাদার অফ মাইক্রোবায়োলজি, এ.ভি. লিউয়েনহককে।
এবার দেখো অ্যারিস্টটলকে আবার ফাদার অফ বায়োলজিও বলা হয়। অ্যারিস্টটলকে যে জুওলজির জনক, ফাদার অফ জুওলজি বলা হয়ে ছিল অ্যারিস্টটলকে, সে অ্যারিস্টটলকেও কিন্তু ফাদার অফ বায়োলজিও বলা হয়ে থাকে অ্যারিস্টটলকে। তো আমরা ফাদার অফ জুওলজি সম্বন্ধে জানলাম, ফাদার অফ বটানি, ফাদার অফ মাইক্রোবায়োলজি, এগুলো সম্বন্ধে জানলাম। এরপর দেখো বায়োলজি, বায়োলজিতে প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো জুওলজি। জুওলজিতে মেনলি আমরা হিউম্যান নিয়ে পড়ব, মানব শরীর নিয়ে, মানব শ্বসন প্রক্রিয়া নিয়ে মেনলি এটা পড়ব। এখান থেকে বেশিরভাগ প্রশ্নটা আসে। তো দেখো জুওলজিতে প্রায় তুমি দেখবে 70% প্রশ্ন আসছে, বটানিতে 20% আর মাইক্রোবায়োলজিতে 10%-এর মতো প্রশ্ন আসে। 70% প্রশ্ন আসে জুওলজি থেকে। তো জুওলজি পড়তে গিয়ে আমরা দেখব হিউম্যান নিয়ে। তো প্রথমে একটা প্রাণীর সৃষ্টি হয় কথা থেকে, একটা প্রাণী সৃষ্টি হয় প্রথমে সেল থেকে। সেল মানে কি? কোষ থেকে। ফার্স্ট একটা প্রাণী, আমরা যখন মাতৃগর্ভে থাকি তখন ফার্স্ট আমাদের সৃষ্টি হয় এই সেল থেকে। সেল থেকে সেলে কীরকম একটা কোষ নিয়ে গঠিত হয়, যেটাকে বলা হয় থাকে জাইগোট। কিছু সেল, এরকম অনেকগুলো সেল যুক্ত হয়ে কি তৈরি করে? যুক্ত হয়ে তৈরি করে টিস্যু। তাহলে এ গ্রুপ অফ সেল ইজ কল্ড কি? টিস্যু। এ গ্রুপ অফ সেল আর কল্ড টিস্যু। তাহলে কি অনেকগুলো সেল একসাথে যুক্ত হয়ে তৈরি করছে টিস্যু। অনেকগুলো টিস্যু যুক্ত হয়ে কি তৈরি করে? অর্গ্যান। অর্গ্যান মানে কি? যেরকম আমরা লিখেছি লিভার, কিডনি, এগুলোকে যেমন অর্গ্যান বলে থাকি, সেরকম হচ্ছে অনেকগুলো টিস্যু নিয়ে তৈরি হয়ে থাকে অর্গ্যান। এবং অনেকগুলো অর্গ্যান নিয়ে তৈরি হয় অর্গ্যান সিস্টেম। অনেকগুলো অর্গ্যান নিয়ে তৈরি হচ্ছে অর্গ্যান সিস্টেম। অর্গ্যান সিস্টেম বলতে কি? যেমন নার্ভ সিস্টেম, তারপর রেসপিরেটরি সিস্টেম, ডাইজেশন সিস্টেম, এগুলোকে যেমন সিস্টেম একটা অর্গানিক সিস্টেম, অর্গান সিস্টেম, সেরকম অনেকগুলো অর্গ্যানকে নিয়ে তৈরি হয় অর্গান সিস্টেম। এই অনেকগুলো অর্গান সিস্টেম থেকে তৈরি হয় কি? বডি। তাহলে একটা বডি তৈরি হতে কিসের প্রয়োজন হয়? সেলের প্রয়োজন হয়। তাহলে আমাদের ফার্স্ট যেটা তৈরি হয় সেটা হলো সেল। একটা সেই সেলটাকে বলা হয় জাইগোট। জাইগোট থেকে অনেকগুলো কোষ নিয়ে তৈরি হয় টিস্যু। টিস্যু থেকে তৈরি হয় অর্গ্যান। অর্গ্যান থেকে অর্গ্যান সিস্টেম। অর্গ্যান সিস্টেম থেকে একটা বডি তৈরি হয়। তাহলে একটা বডি তৈরি করতে ফার্স্ট কিসের প্রয়োজন হয়ে থাকে? সেলের প্রয়োজন হয়ে থাকে। তো দেখো হিউম্যান ফিজিওলজিতে, হিউম্যান ফিজিওলজি নিয়ে আমরা আলোচনা করবো আজকে। তো হিউম্যান ফিজিওলজির মধ্যে যেটা আলোচনা করব সেটা হলো সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম প্রথমে পড়ব সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের তিনটে ভাগ থাকে, মানে তিনটে আমরা সার্কুলেটরি সিস্টেম সম্বন্ধে জানি। একটা কি জানি? একটা ব্লাড, একটা হার্ট, আর একটা ব্লাড ভেসেল। ব্লাড ভেসেল, ব্লাড ভেসেলটা কি? আমরা ব্লাড সম্বন্ধে জানি, রক্ত, হার্ট, হৃৎপিণ্ড। ব্লাড ভেসেলটা কি? দেখো আমাদের হাতের মধ্যে অনেকগুলো সবুজ সবুজ গ্রিন কালারের কিছু পাইপ দেখতে পাবো। সেই পাইপগুলোকে বলা হয়ে থাকে তোমার ব্লাড ভেসেল। যেমন কি দেখো এরকম পাতলা পাতলা কিছু পাইপ দেখতে পাবো, এই পাইপের মধ্য দিয়ে রক্ত যাচ্ছে। এই পাইপগুলোকে বলবো ব্লাড ভেসেল। যে সূক্ষ্ম সূক্ষ্ম সেই সরু সরু পাইপগুলোকে, সেগুলোকে বলবো ব্লাড ভেসেল। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে আমাদের সার্কুলেটরি সিস্টেমের মধ্যে পড়ে। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে আজকে আমার আলোচনার বিষয় যেটা হলো সেটা হলো ব্লাড। তাহলে জুওলজির মধ্যে আমরা হিউম্যান ফিজিওলজি নিয়ে আলোচনা করব। হিউম্যান ফিজিওলজির মধ্যে আজকে সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেমের মধ্যে তিনটে পার্ট আমরা দেখলাম, তার মধ্যে আজকে যেটা আলোচনা করব সেটা হলো ব্লাড, অর্থাৎ রক্ত সম্বন্ধে। তাহলে দেখো ব্লাড নিয়ে
আজকে আলোচনা আমার বিষয়। তো ব্লাড নিয়ে যারা প্রথমে পড়াশোনা করে, ব্লাড নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলবো? হিমাটোলজি। টু স্টাডি অ্যাবাউট ব্লাড ইজ কল্ড হিমাটোলজি। টু স্টাডি অ্যাবাউট ব্লাড ইজ কল্ড হিমাটোলজি। হিমাটোলজি, লজি কথার অর্থ হলো টু স্টাডি। আগেও দেখেছো বায়োলজির কথাতে বলেছিলাম টু স্টাডি। কি ব্লাড নিয়ে যারা পড়াশোনা করে তাদেরকে বলবো হিমাটোলজি। আর ডক্টরকে কি বলবো? হিমাটোলজিস্ট। ডক্টরকে বলবো হিমাটোলজিস্ট। তো ব্লাড থেকে আমরা আর কি জানতে পারি? ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু। কানেক্টেড টিস্যু। তো একে টিস্যু কেন বলবো? কারণ ব্লাডের মধ্যে কি থাকে? ব্লাডের মধ্যে 3টে কণিকা থাকে, আরবিসি, ডাব্লিউবিসি আর প্লেটলেট। পিএল মানে হচ্ছে প্লেটলেট। হ্যাঁ কি এই 3টে কণিকা দ্বারা তো গঠিত, এই 3টে সেল দ্বারা তো গঠিত। তাহলে কি বললাম? এ গ্রুপ অফ সেল ইজ কল্ড কি বলেছিলাম? টিস্যু। তাহলে এই 3টে সেল দ্বারা গঠিত বলে ব্লাডকে বলবো কানেকটিভ টিস্যু। কানেকটিভ কেন বলবো? দেখো আমাদের মাথা থেকে পা পর্যন্ত যে কানেকশান বজায় রেখেছে সেটা কে বজায় রেখেছে? ব্লাড। হ্যাঁ, ব্লাড ইজ এ কানেকটিভ টিস্যু, 1 নম্বর। 2 নম্বর কি? ব্লাড ইজ এ লিকুইড সার্কুলেটরি লিকুইড অর্গান। সার্কুলেটরি লিকুইড অর্গান। তাহলে ব্লাড ইজ এ সার্কুলেটরি লিকুইড অর্গান। একে লিকুইড অর্গান কেন বলবো? অর্গান কেন বলবো? কারণ অর্গান, একে ব্লাডকে কি অর্গান বলা চলে? হ্যাঁ, অর্গান বলা চলে। যেমন দেখো লিভারের একটা কাজ আছে, ব্লাডের কাজ আছে, সেরকম হার্টের কাজ আছে, সেরকম ব্লাডেরও একটা কাজ আছে। কাজ কি? তো ওই জন্য ওকে বলবো অর্গান। ব্লাড কি? একটা লিকুইড অর্গান, অর্থাৎ কি একটা তরল অঙ্গ, তরল যৌগকলা নিয়ে গঠিত, যেটাকে আমরা বাংলায় পড়েছি। আরেকটা হলো ব্লাড ইজ এ মেসোডার্মাল অরিজিন। হ্যাঁ, ব্লাড কোথায় তৈরি হয়? মেসোডার্মাল অরিজিন। তাহলে মেসোডার্মাল অরিজিনটা কি এখানে ক্লিয়ার নয়। তাহলে ব্লাড ইজ এ মেসোডার্মাল অর্গান। মেসোডার্মাল অরিজিন বলতে কি বোঝায় দেখো একটু ভালো করে। যখন ভ্রূণ অবস্থায় একটা আমরা ছিলাম বা ভ্রূণ অবস্থায় আছি যখন হয়, তখন কি হয়? ব্লাডের একটা কি প্রথমে সেলের তৈরি হয়, আগে বললাম সেল থেকে তৈরি হয় টিস্যু। সে ভ্রূণ অবস্থা থাকাকালীন এই 3টে ভাগে ভাগ করা যায় একটা জাইগোটকে। এটা কি একটা জাইগোট? জাইগোটকে 3টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হলো এক্টোডার্ম, তাহলে যখন জাইগোট থাকে তখন সে ভ্রূণটাকে 3টে ভাগে ভাগ করা যায়। একটা কি এন্ডোডার্ম, একটা মেসোডার্ম, আর একটা হচ্ছে এক্টোডার্ম। একটা এন্ডো, মেসো এবং এক্টোডার্ম। এন্ডোডার্ম থেকে কিসের সৃষ্টি হয়? এন্ডোডার্ম থেকে লাংসের সৃষ্টি হয়। কিসের আর কি সৃষ্টি হয়? লিভার সৃষ্টি হয়। আর কি সৃষ্টি হয়? কিডনির সৃষ্টি হয়, থায়ামাস গ্ল্যান্ডের সৃষ্টি হয়। তাহলে দেখো এন্ডোডার্ম থেকে কিসের সৃষ্টি হচ্ছে? লাংস, লিভার, কিডনি, থায়ামাস গ্ল্যান্ড, থাইরয়েড গ্ল্যান্ড এবং অন্যান্য জিনিসের সৃষ্টি হয়। মেসোডার্ম থেকে কি তৈরি হয়? ব্লাড আর হচ্ছে কার্ডিয়াক মাসেল, হৃৎপিণ্ডের যে পেশিটা সেটা তৈরি হয় এ হচ্ছে মেসোডার্ম থেকে। আর এক্টোডার্ম থেকে কি তৈরি হয়? স্কিন, আমাদের চামড়া তৈরি হয় এই এক্টোডার্ম থেকে। তাহলে ওই জন্যে ব্লাডকে কী বলেছিলাম? ব্লাড ইজ এ মেসোডার্মাল অরিজিন। মেসোডার্মাল থেকে সৃষ্টি হয় বলে ব্লাড ইজ এ মেসোডার্মাল অরিজিন।
আরেকবার বলে দিই, আমরা যখন জাইগোট অবস্থায় ছিলাম তখন এই 3টে ভাগে ভাগ করা যায় ভ্রূণটাকে। একটা কি এন্ডোডার্ম, মেসোডার্ম এবং এক্টোডার্ম। এন্ডোডার্ম থেকে তৈরি হচ্ছে লাংস, লিভার, কিডনি, থায়ামাস গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড, এবং হচ্ছে মেসোডার্ম থেকে তৈরি হচ্ছে ব্লাড এবং কার্ডিয়াক মাসেল, এবং এক্টোডার্ম থেকে তৈরি হয় স্কিন, আমাদের চামড়া। তো দেখো এরপর ব্লাডের মধ্যে কন্টেন্ট কত থাকে, অর্থাৎ কি উপাদান কি থাকে। ব্লাড মেলদের থাকে 5 থেকে 6 লিটার, আর ফিমেলদের থাকে 4 থেকে 5 লিটার। মেল 5 থেকে 6 লিটার এবং ফিমেলদের 4 থেকে 5 লিটার। নিজের বডি ওয়েটের 7%, তাহলে 7% অফ টোটাল বডি ওয়েট। তাহলে আমাদের বডি ওয়েটের 7% থাকে রক্ত, অর্থাৎ কি মেলদের 5 থেকে 6 লিটার, ফিমেলদের 4 থেকে 5 লিটার। ও ব্লাড মেজার বাই কি দ্বারা রক্ত মাপা হয়? রক্ত মাপা হয় হিমোসাইটোমিটার। রক্ত মেজার করা হয় হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে। ব্লাড ইজ মেজার বাই হিমোসাইটোমিটার যন্ত্রের সাহায্যে ব্লাডকে মাপা হয়। মেলদের রক্তের 5 থেকে 6 লিটার, ফিমেল 4 থেকে 5 লিটার, নিজের বডি ওয়েটের 7%, মেজার বাই হিমোসাইটোমিটার। এরপর দেখো ব্লাডের মধ্যে নেচার কীরকম, প্রকৃতি কীরকম। ব্লাডের নেচার হলো বেসিক যুক্ত অ্যালকালাইন। হ্যাঁ, ব্লাড হচ্ছে বেসিক এবং অ্যালকালাইন প্রকৃতি। হ্যাঁ, বেসিক মানে কি? বেসিক মানে হচ্ছে ক্ষার। কি ক্ষার? দেখো আমরা ক্ষার কেন বললাম, আমরা একটা পিএইচ স্কেল সম্বন্ধে জানি, যেখানে কি থাকে 0 থেকে 7 আর 7 থেকে 14। তো 0 থেকে 7-এর মাঝে যে অংশটা, এর মাঝে যে পিএইচ মান, সেটাকে বলবো অ্যাসিড। আর 7 থেকে 14-র মধ্যে একে বলবো ক্ষার। তাহলে পিএইচ স্কেল, এটা হলো পিএইচ স্কেল। তাহলে 0 থেকে 7-এর মাঝে যারা আছে সেগুলো হলো অ্যাসিড, এবং 7 থেকে 14-র মাঝে যেগুলো আছে সেগুলো হলো ক্ষার। তো রক্তের পিএইচ মান কত? রক্তের পিএইচ মান 7.4। এর থেকে বেশিও নয়, এর থেকে কমও নয়। 7.4 হলো রক্তের পিএইচ মান। একে অ্যালকালাইন কেন বললাম? অ্যালকালাইন বলার কারণ হচ্ছে এরা জলেতে সলিউবেল, অর্থাৎ কি জলেতে চট করে গুলা যায়, তার জন্য ব্লাড তো জলেতে চট করে গুলা যায়, তার জন্য একে বলবো অ্যালকালাইন। যারা ওয়াটারে সলিউবেল তাদেরকে বলবো অ্যালকালাইন। আর ব্লাডের নেচার হলো বেসিক যুক্ত অ্যালকালাইন প্রকৃতি। ব্লাডের পিএইচ মান কত? 7.4। এরপর ব্লাডের কালার কি? ব্লাডের কালার হলো রেড। কেন? কারণ এক প্রকার পিগমেন্ট থাকার জন্য, অর্থাৎ এক প্রকার বর্ণ থাকার জন্য। কি বর্ণ থাকে? পিগমেন্টটা কি থাকে? হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং লাল হয়ে থাকে। তা দেখো হিমো কথা থেকে এসেছে। হিমো হলো হেমাটিন, যেটা হলো আয়রন কম্পাউন্ড। তাহলে হেমাটিন থেকে এসেছে হিমো হচ্ছে আয়রন কম্পাউন্ড। আর গোবিনটা কি এক প্রকার হলো, এটা প্রোটিন। কি প্রকার প্রোটিন? এটা গোবিউলিন প্রোটিন। গোবিউলার প্রোটিন থেকে গোবিন কথাটা আসছে, যেটা এক প্রকার প্রোটিন।
তাহলে হিমোগ্লোবিন থাকার জন্য রক্তের রং হয়ে থাকে লাল, যেটা পিগমেন্ট কাজ করে হিমোগ্লোবিন। হেমাটিন যেটা আয়রন কম্পাউন্ড, এবং গ্লোবিউলিন যেটা হলো একটা তোমার বলতে পারো ফাইবার কম্পাউন্ড, ফাইবার কম্পাউন্ড নিয়ে তৈরি। তাহলে আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত? আমাদের শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ পুরুষের শরীরে হিমোগ্লোবিন 14 থেকে 16 গ্রাম পার 100 ml রক্তে, আর ফিমেলে থাকে 10 থেকে 14 গ্রাম পার 100 ml রক্তে। দেখো ওদের রক্তের পরিমাণটাও কম ছিল ফিমেল, তাই 10 থেকে 14 গ্রাম, আর পুরুষের রক্তটাও বেশি ছিল তোমার 5 থেকে 6 গ্রাম, 5 থেকে 6 লিটার। তো এখানে মেলদেরও 14 থেকে 16 গ্রাম পার 100 ml রক্তে থাকে। তো আজকে ব্লাডের এই হিমোগ্লোবিনের পরিমাণ পর্যন্তই আজকে আমার এই ভিডিওটা। পরবর্তীকালে আমি এর কিছু কি পয়েন্ট আছে সেই কি পয়েন্ট নিয়ে আলোচনা করব, এবং এই ব্লাড কোথায় তৈরি হয়, ফর্মেশন, সেই সব নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।